আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্ণা। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে মূলত এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আমাদের টাইটেল দেখে আমরা বুঝতে পারছি, ভাষা। মূলত আমরা যারা ক্লাস 7 থেকে মাত্র ক্লাস 8-এ উঠলাম, তাদের কাছে এখন সামনে একটা টেনশন আছে, বোর্ড পরীক্ষা, জেএসসি। তো জেএসসির জন্য যেভাবে পড়লে আমাদের এই চ্যাপ্টারটা বেশি সহজ হবে, আমরা সেভাবে এই চ্যাপ্টারটা পড়বো। তো প্রথমে যে আমাদের বাংলা সেকেন্ড পেপার বইটার যে অধ্যায় দিয়ে শুরু হয় সেটাই হচ্ছে ভাষা। তো ভাষা জিনিসটা আসলে কি, এটা কম বেশি আমরা সবাই জানি। তবে সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমরা একটু ভুল করে ফেলি যে ভাষা সংজ্ঞাটা কিভাবে সাজাবো। মূলত ভাষা বলতে আমরা সবাই বুঝি কি, কিন্তু বলার সময় উপস্থাপনটা করতে পারি না যে আসলে এটাকে ভাষা বলে। তো ভাষা আসলে কি, এই যে আমি এখন যে আমার মনের ভাব প্রকাশ করছি, আমার মনের কথাগুলো আপনাদের সাথে বলছি, এটাই কিন্তু এক ধরনের ভাষা। তার মানে কি, মানুষ বাকযন্ত্রের সাহায্যে মনের ভাব প্রকাশ করলে সেটা হচ্ছে কি, বিভিন্ন ধ্বনি উৎপাদনের মাধ্যমে যখন মনের ভাবটা প্রকাশ করবে সেটা হবে আসলে ভাষা। এখন বাকযন্ত্রটা কি সেটা আমাদের জানতে হবে, ধ্বনিটা আসলে কি সেটা আমাদের জানতে হবে। তো এভাবে আমরা শিখবো যে ভাষা কি, বাকযন্ত্র কি, আবার কোন অঞ্চলে কি ভাষায় কথা বলে থাকে, বিভিন্ন টপিক সম্পর্কে আমরা আজকে এই পর্বে আলোচনা করব। তো প্রথমে যেটা আমাদের জানতে হবে, ভাষাটা আসলে কি। আমরা তো জানি যে মানুষ সৃষ্টির সেরা জীব, তাই না? আশরাফুল মাখলুকাত, অর্থাৎ কি সৃষ্টির সেরা জীব। তো পশু পাখি এবং আমাদের ভিতরে কিছু ডিফারেন্স থাকবেই। তো মূলত আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি এমন বলি যে মানুষ যে ধ্বনি উচ্চারণ করে থাকে বা বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনি উচ্চারণ করে থাকে সেটাকে ভাষা বলা যায়, সেটা কিন্তু একটা সঠিক তথ্য না। কারণ আমরা তো দেখি যে বিড়াল, কুকুর, পাখি এরাও কিন্তু বিভিন্ন ধ্বনি উচ্চারণ করে থাকে বাকযন্ত্রের সাহায্যে, সেগুলোকে কিন্তু ভাষা বলা যায় না, তাই না? কারণ কি, সেটার কোনো অর্থ নেই। মানুষের ভাষা হতে হলে সেটাকে কি হতে হয়, একটা অর্থ থাকতে হয়। আমরা কিন্তু বিভিন্ন অর্থবোধক যে ধ্বনিগুলো উচ্চারণ করে থাকি, যে কোনো ধ্বনি উচ্চারণ করলে সেটাকে কিন্তু ভাষা বলা যাবে না। আমাদের বলতে হবে কি, বাকযন্ত্রের সাহায্যে অর্থবোধক যে ধ্বনিগুলো উচ্চারণ করে থাকি সেগুলো মূলত মনের ভাব যখন প্রকাশ করে সেটাই হচ্ছে ভাষা। আমি যদি অর্থপূর্ণ কোনো ধ্বনি উচ্চারণ না করি, সেটা কিন্তু কখনোই আমার মনের ভাবটা প্রকাশ করতে পারবে না, তাই না? তো মনের ভাব প্রকাশ করতে হলে কি, অর্থ থাকতে হবে। যেটা আমি প্রকাশ করতে চাচ্ছি তার অর্থ তো অবশ্যই থাকতে হবে। তাই ভাষার একটা সংজ্ঞার ভিতরে এই পয়েন্ট আমাদের রাখতেই হবে। তো কি কি পয়েন্ট আমরা অ্যাড করবো সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্ট অ্যাড করতে হবে, ভাষার জন্য কি দরকার আমাদের, অর্থবোধক। অর্থবোধক শব্দ বা ধ্বনি, অর্থবোধক শব্দ দরকার। এই অর্থবোধক শব্দটা আসবে বিভিন্ন ধ্বনি থেকে। অর্থাৎ আমরা যে বাকযন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধ্বনি উচ্চারণ করি, সেই ধ্বনি একত্রে যুক্ত হয়ে গঠন করবে শব্দ। আবার এই শব্দগুলো সঠিক পদে বা সঠিকভাবে ব্যবহার করে আমরা গঠন করব বাক্য। সেই বাক্যগুলো একটির পর আরেকটি বাক্য যুক্ত করার মাধ্যমে আমরা যখন আমাদের মনের ভাবটা প্রকাশ করব, সেটা হবে ভাষা। তাহলে এরপরে যে পয়েন্টটা আমাদের দরকার সেটা কি, ভাষার কি করতে হবে, অবশ্যই তার মনের ভাবটা প্রকাশ করতে হবে। ভাষার জন্য কি কি উপাদান প্রয়োজন হয়, তা আমরা বলতে পারি ভাষার যে মৌলিক উপাদানটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ধ্বনি। কারণ বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করব, সেই ধ্বনি গঠন করবে, ধ্বনি একত্রে অনেকগুলো ধ্বনি যুক্ত হয়ে গঠন করবে শব্দ, যেটা অর্থবোধক একটা শব্দ প্রয়োজন ভাষার জন্য। আর মনের ভাব প্রকাশ করা যায় এরকম একটা ভাষা আমাদের দরকার। তাহলে ভাষার যে মৌলিক উপাদানটা আমাদের দরকার, অর্থাৎ যেটা দিয়ে আমরা ভাষাটাকে গঠন করব, সেই মৌলিক উপাদানটা হচ্ছে আমাদের ধ্বনি। এটা আমাদের মনে রাখতে হবে। প্রায় সময় এই প্রশ্নটা আমাদের বোর্ডে আসে যে ভাষার যে মৌলিক উপাদান সেটা আসলে কি, যদিও বই স্পষ্ট দেওয়া নেই সেটা, কিন্তু আমরা যদি দেখি যে আমাদের যে মেইন উপাদানটা ভাষার জন্য প্রয়োজন, সেটা আমাদের সংজ্ঞাতেও দিতে হবে, সেটা হচ্ছে কি, ধ্বনি। কারণ বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি, ধ্বনি একত্রে যুক্ত হয়ে গঠন করবে শব্দ, শব্দ একত্রে যুক্ত হয়ে গঠন করবে বাক্য, এবং সেই বাক্যগুলোই আমাদের মনের ভাব প্রকাশ করবে। যে মনের ভাব প্রকাশ করতে হয় সেটাই হচ্ছে আমাদের ভাষা। তো এই কয়েকটা পয়েন্ট আমাদের ভাষার সংজ্ঞার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে আমাদের বাকযন্ত্রগুলো আসলে কি। বাকযন্ত্র হচ্ছে যে আমাদের যে মুখে গঠন প্রণালীগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, যে তালু, দাঁত, ঠোঁট, কণ্ঠ, শ্বাসনালী, এমনকি শ্বাসনালীও কিন্তু আমাদের বাকযন্ত্রের অংশ। কারণ কি, আমরা যদি দেখি শ্বাসনালী থেকেই কিন্তু ফুসফুসে যে বাতাস, শ্বাসনালীর মাধ্যমেই কিন্তু আমাদের মুখ থেকে যখন বের হয়ে আসতে থাকে তখন বিভিন্ন বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে সেটা কি, বিভিন্ন ধ্বনির উচ্চারণ করে থাকে। এই বাতাসটি বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে বিভিন্ন ধ্বনির উচ্চারণ করে থাকে। যেমন শ্বাসনালী বা কণ্ঠনালী থেকে মূলত বাতাসটা আসতে থাকে, তারপর সেটা প্রথমে মাঝে মধ্যে কি হয়, কিছু শব্দের ক্ষেত্রে আলজিভটা একটু সামান্য নিচে নেমে আসে, তখন সেটা হলো নাক দিয়ে বের হয়, সেগুলোকে নাসিক্য বলে। তারপর আবার মাঝে মধ্যে দাঁতে বাধা পায়, সেটাকে দন্ত বলে, দন্ত
মূলক যে ধ্বনি বলা চলে। তারপর হচ্ছে কয়েক কিছু আছে যেগুলো কি আমাদের তালুতে স্পর্শ করে জিহ্বা, তখন কি হয় সেটা মানে এরকমভাবে বিভিন্ন বাকযন্ত্রের সাহায্যে বাতাসটা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়ে বিভিন্ন বাকযন্ত্রের সাহায্যে আমরা উচ্চারণ করে থাকি। তো এই যে যেখান থেকে মূলত ধ্বনি, যেই সকল মানে আমাদের মুখের যে অঙ্গগুলো যেগুলোর মাধ্যমে আমরা ধ্বনিটা উচ্চারণ করে থাকি, সেই যন্ত্রগুলোই হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্রগুলো কি এটা তো আমরা সবাই বুঝতেই পারছি, শ্বাসনালী, তালু, জিহ্বা, দন্ত, ওষ্ঠ, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের বাকযন্ত্রের অংশ। তো আমরা বলতে পারি মানে কি, যে আমরা এখন বলতে পারি যে আমাদের যে ধ্বনি সেটা উচ্চারণই হয় কিসের মাধ্যমে? বাকযন্ত্রের মাধ্যমে। তো এটা আমরা একটু লিখে নিব, ধ্বনি উচ্চারিত হয় বাকযন্ত্রের মাধ্যমে। এখন কথা হচ্ছে আমরা বেসিক কিছু এমসিকিউ তো লিখে নিলাম যে অর্থবোধক শব্দ থাকতে হবে, মনের ভাব প্রকাশ করতে হবে, ভাষার মৌলিক উপাদান ধ্বনি, এবং ধ্বনি উচ্চারিত হয় বাকযন্ত্রের মাধ্যমে। বাকযন্ত্র কোনগুলো সেটাও কিন্তু আমি বলে দিয়েছি, তাই না? যে আমাদের যেই সব যন্ত্রের মাধ্যমে আমরা ধ্বনিটা উচ্চারণ করি, আমাদের শ্বাসনালী, তারপর হচ্ছে মুখবিভর, তারপর দন্ত, ওষ্ঠ, তালু, জিহ্বা, এর প্রত্যেকটাই হচ্ছে বাকযন্ত্র। সেগুলো আমরা পরের কিছু অধ্যায়ে বর্ণনামূলক আলোচনা করব। তো এখন আপাতত আমরা একটু পর্যন্তই রাখছি। এখন কথা হচ্ছে এটা তো ভাষা সম্পর্কে বেসিক ধারণা নিচ্ছি আমরা, তবে আমাদের একজন ব্যাকরণবিদ আছেন মানে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়, তিনি আবার একটা খুব সুন্দর ভাষার সংজ্ঞা দিয়েছেন। আমরা এখন সেই সংজ্ঞাটি একটু দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, মনের ভাব প্রকাশের জন্য, অর্থাৎ আমি তো প্রথমে বললাম যে আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি। তো মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে আমরা কি বাকযন্ত্র সাহায্যে আমরা যেহেতু তৈরি করবো, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন, অর্থাৎ বাকযন্ত্র, আমি কিন্তু একটু আগে যে সংজ্ঞাগুলো বললাম আর কি, যে বাকযন্ত্রের সাহায্যে আমরা কি করি, প্রথম হচ্ছে কি মনের ভাবটা প্রকাশ করার জন্য আমরা কি করি, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন, অর্থাৎ বাকযন্ত্রের মাধ্যমে যে আমরা ধ্বনিগুলো উচ্চারণ করে থাকি, নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত, অর্থাৎ আমাদের যে ভাষা সেটা কিন্তু সমাজ ভেদে রূপান্তর করা যায় বা পরিবর্তন করা যায়। তো বিশেষ জনসমাজ ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্য প্রযুক্ত, অর্থাৎ কি মূলত এখানে যেটা বলা হয়েছে, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করে থাকি, সেটা যে কোনো একটা নির্দিষ্ট সমাজের জন্য যে ভাষাটা আমরা বাক্যের মাধ্যমে, শব্দ সমষ্টিকে ভাষা বলে, বা বাক্য বা শব্দ সমষ্টি একই জিনিস, কারণ আমরা জানি শব্দগুলো একত্রে যখন যুক্ত হবে তখনই একটা বাক্য গঠন করবে। তো বলা হচ্ছে মূলত এই সংজ্ঞাটা থেকে যে শব্দ সমষ্টিকে ভাষা বলে, অর্থাৎ ভাষার সংজ্ঞাটা তিনি বলতে চেয়েছেন যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে আমরা যে অর্থবোধক ধ্বনিগুলো উচ্চারণ করে থাকি, সেটাই হচ্ছে মূলত আমাদের ভাষা। তো এটাকে আমরা আরো সংক্ষেপে লিখতে পারি। এটাকে আমরা সংক্ষেপে যদি ভাষার একটা সংজ্ঞা আমরা দাঁড় করাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। অর্থাৎ এখানে মূলত এটাই সুনীতি কুমার চট্টোপাধ্যায় বুঝাতে চেয়েছিলেন যে মনের ভাবটা আমরা প্রকাশ করবো। আমি তো প্রত্যেকটা পয়েন্টে বলেই দিয়েছি, অর্থবোধক যে শব্দ, অর্থাৎ কি ধ্বনি একত্রে যুক্ত হয়ে শব্দ গঠন করে, যে শব্দ ধ্বনি আসে কোথা থেকে, বাকযন্ত্রের মাধ্যমে। তো মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্য প্রযুক্ত শব্দ সমষ্টিকেই ভাষা বলে, অথবা এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি হচ্ছে আমাদের ভাষা। কারণ একত্রে ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে গঠন করবে শব্দ, আর শব্দগুলো একত্রে যুক্ত হয়ে গঠন করবে বাক্য, আর এভাবে একটির পর একটি বাক্য সাজিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যমে ভাষা তৈরি করে থাকি। তো মূলত এটাই ছিল আমাদের ভাষার বিভিন্ন বেসিক তথ্যগুলো। এখন আমরা দেখবো যে আমাদের ভাষা মূলত কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে আমাদের ভাষাটাকে পরিবর্তন করা যায় বা রূপ চেনা যায়। 3টা জিনিসের উপর নির্ভর করে ভাষার রূপ পরিবর্তন করা হয়ে থাকে। কারণ এখন আমরা যে ভাষায় কথা বলছি, বাংলা ভাষা, সেটা কিন্তু আরও 100 বছর আগে যদি আমরা বলি, অর্থাৎ 1900-র দিকে বা 1800-র দিকে, তখন কিন্তু আমাদের বাংলা ভাষাটা বেশ অন্যরকম ছিল। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি, প্রতিনিয়ত কিন্তু ভাষা পরিবর্তন হচ্ছে। এই জন্যই মূলত ভাষাকে একটা চলমান নদীর সাথে তুলনা করা হয়। নদীর কিন্তু নির্দিষ্ট কোনো পথ আমরা ধরতে পারি না। নদী যেমন নিজের মতো করে বয়ে চলে, তো ঠিক তেমনি ভাষাও তাই। ভাষা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এমনকি আমরা 100 বছর আগে একভাবে বাংলা ভাষাটাকে ব্যবহার করতাম, 100 বছর পর আরও অন্যভাবে বাংলা ভাষাটাকে আমরা ব্যবহার করে থাকব। তো এই যে ভাষা প্রতিনিয়ত যে পরিবর্তন হচ্ছে, এটা কিসের উপর নির্ভর করে পরিবর্তন হচ্ছে? স্থানের উপর বা কালের উপর
নির্ভর করে জায়গা পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে যেমন আমরা না হয় বাঙালি দেখে বাংলা ভাষায় কথা বলি, ফ্রান্সের মানুষরা এক ভাষায় কথা বলে, ইংল্যান্ডের মানুষরা ইংরেজি ভাষায় কথা বলে, ফ্রান্সের মানুষরা ফরাসি ভাষায় কথা বলে, চীনের বেশিরভাগ মানুষ ম্যান্ডারি ভাষায় কথা বলে। এই যে প্রত্যেকটা অঞ্চল ভেদে কিন্তু ভাষার একটা পার্থক্য আমরা খুঁজে পাই। তো আমরা মূলত ভাষা কীভাবে চেঞ্জ করতে পারছি? স্থানের উপর নির্ভর করে পরিবর্তন করতে পারছি। এছাড়া আমরা প্রথমে যে উদাহরণটা দিলাম যে 100 বছর আগে আমাদের দেশে মানুষরা যেভাবে কথা বলতো এখন কিন্তু ঠিক অন্যরকমভাবে কথা বলে। আগে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সংস্কৃত ভাষা ব্যবহার করতাম, বাংলার ক্ষেত্রে এখন আমরা খাঁটি বাংলা শব্দগুলো ব্যবহার করি, যেটা তদ্ভব। তো প্রতিনিয়ত কিন্তু আমাদের ভাষা পরিবর্তন হচ্ছে। আগে আমরা সাধুতে বেশি কথা বলতাম, এখন আমরা চলিততেই নির্ভরশীল হয়ে গিয়েছি। তো প্রতিনিয়ত আমাদের ভাষা সময়ের উপর নির্ভর করে পরিবর্তন হচ্ছে। তাহলে কালের উপর নির্ভর করে পরিবর্তন হয়, মানুষ বা সমাজের উপর নির্ভর করে ভাষা পরিবর্তন হয়। এটা কিন্তু আমরা আমাদের নিজস্ব অঞ্চল ভিত্তিকই দেখতে পারি। আমাদের একই বাংলা ভাষায় বাংলাদেশের মানুষরা কথা বলছি, পশ্চিমবঙ্গের মানুষরা কথা বলছে, কিন্তু এই যে মানুষ ভেদে কিন্তু ভাষাটা পরিবর্তন হয়ে যায়। আমাদের যে বিভিন্ন মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, যেমন আমরা যদি বলি যেমন বিভিন্ন অঞ্চল ভিত্তিকও কিন্তু ভাষা এক এক রকম হয়। ঢাকার মানুষ এক ভাষায় কথা বলে, ঠিক একই বাংলা ভাষা চট্টগ্রামে যে আরেক রকম হয়ে যায়, একই বাংলা ভাষা সিলেটে যে আরেক রকম হয়ে যাবে। একই রকম বাংলা ভাষাটাই এক এক অঞ্চলে এক এক রকম হয়ে যাচ্ছে। মানুষের উপর বা সমাজের উপর নির্ভর করে, পরিবেশের উপর নির্ভর করে ভাষাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? যেমন পুরান ঢাকার মানুষ একভাবে কথা বলছে, সিলেটের মানুষ একভাবে কথা বলছে, নোয়াখালীর মানুষরা যেমন একটা মাঝখানে খুব বেশি ট্রেন্ড করেছে বা ট্রল হয়েছে যে মুতিয়াই হুতিজা। তো এটা কিন্তু একটা বাংলা ভাষায়, তাই না? কিন্তু মানুষ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, যে মুতিয়াই হুতিজা মানে গুড নাইটকে তারা এইভাবে উপস্থাপন করছে। তো অর্থাৎ কি, আমাদের জনসমাজের উপর নির্ভর করে ভাষাটা পরিবর্তন হয়ে থাকে, সমাজের মানুষের উপর নির্ভর করে আমাদের ভাষা পরিবর্তন হয়। অর্থাৎ তিনটা জিনিসের উপর নির্ভর করে আমাদের ভাষা পরিবর্তন হয়ে থাকে। প্রথম যেটা আমি বললাম, কাল, সময়ের উপর নির্ভর করে প্রতিনিয়ত সে পরিবর্তন হয়। তারপর হচ্ছে দ্বিতীয়টা ছিল জায়গা বা স্থান ভেদে, কারণ এই যে এক এক জায়গার মানুষ এক এক ভাষায় কথা বলে থাকে। আবার আরেকটা যেটা পরিবর্তন হয়ে থাকে সেটা হচ্ছে কি, জনসমাজের উপর নির্ভর করে। তো আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে আরেকটু বিশ্লেষণমূলক আলোচনা করব। তো আমরা তো জানলামই যে ভাষার রূপভেদ 3 উপায়ে করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভাষার রূপভেদ 3 উপায়ে হয়ে থাকে। স্থান, অর্থাৎ স্থানের উপর নির্ভর করে ভাষার রূপ চেঞ্জ হয়ে থাকে, কালের উপর নির্ভর করে ভাষা পরিবর্তন হয়ে থাকে, এবং সমাজের উপর নির্ভর করে ভাষা পরিবর্তন হয়ে থাকে, যেটা আমরা একটু আগেই আলোচনা করে এসেছিলাম। তো যেমন আমরা কি বললাম, এক এক স্থানের মানুষ এক একভাবে কথা বলে থাকে, তাই না? এক এক স্থানের মানুষরা বা এক এক জায়গার মানুষরা এক এক ভাষায় কথা বলে। যেমন আমরা যদি বলি বাংলাদেশের বেশিরভাগ মানুষরা কোন ভাষায় কথা বলে, বাংলাদেশের বেশিরভাগ মানুষের ভাষাই কিন্তু বাংলা। ঠিক তেমনি ইংল্যান্ডের মানুষের মুখের ভাষা কিন্তু ইংরেজি। ফ্রান্সের মানুষের ভাষা হচ্ছে ফরাসি এবং ফার্সি কিন্তু এক না। অনেকে না মূলত ফ্রান্স বলতে ফরাসি জায়গায় ফার্সিকে ভাবে, তো এই জন্য এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে। মূলত ফ্রান্সের মানুষের ভাষা কিন্তু ফার্সি হচ্ছে ভিন্ন। এরপর যদি আমরা দেখি চীনের, যে আমাদের একদম খুব কাছের একটা দেশ, চীনের বেশিরভাগ মানুষের মুখের ভাষাটা কি আসলে? চীনের অনেক ভাষা প্রচলিত আছে, তবে চীনের বেশিরভাগ মানুষের মুখের ভাষা হচ্ছে ম্যান্ডারিন। এখন এগুলো তো গেল আমাদের বিভিন্ন দেশ ভেদে, তো আমাদের কিন্তু বিভিন্ন সমাজ বা জনগোষ্ঠীর উপর নির্ভর করে ভাষা পরিবর্তন হয়ে থাকে। যেমন আমাদের দেশে যে জনগোষ্ঠী আছে চাকমা, তাদের কিন্তু এক ধরনের মুখের ভাষা, আবার যে জনগোষ্ঠী আছে গারো, তাদের কিন্তু আরেক ধরনের মুখের ভাষা। তো সেগুলো আমরা একটু দেখব। যে চাকমা জনগোষ্ঠীর মুখের ভাষা, মূলত চাকমা জনগোষ্ঠীর মুখের ভাষা হচ্ছে চাংমা, আবার গারো জনগোষ্ঠীর মুখের ভাষা হচ্ছে আচিক। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো আমি কেন হাইলাইট করলাম, আরও তো অনেক দেশের মুখের ভাষা ছিল, আরও তো অনেক জনগোষ্ঠীও আছে যাদের মুখের ভাষা ভিন্ন। তবে এগুলো উল্লেখ করা যে প্রধান কারণ সেটা হচ্ছে, এটা মূলত এই যে
আমাদের 6টা তথ্য বা 6টা এমসিকিউ আকারে আসতে পারে, এই 6টা তথ্য আমাদের বইয়ে স্পষ্টভাবে দেওয়া আছে। যেহেতু এটা বইয়ে দেওয়া আছে তাই এটা এমসিকিউ এ আসার সম্ভাবনাটা বেশি। যেহেতু অন্য জনগোষ্ঠীর কথা বইয়ে উল্লেখ নেই, মূলত চাকমা এবং গারোই কিন্তু আমাদের দেশের প্রধান জনগোষ্ঠীদের মধ্যে ধরা হয়। তো প্রধান জনগোষ্ঠীর দুটি ভাষা যেহেতু দেওয়া আছে তাই এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে চাংমা এবং আচিক, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে। আমি কিন্তু ক্লাস শুরুর প্রথমেই বলেছি যে আমরা আমাদের ক্লাসটাকে এমনভাবেই শিখবো যেন আমরা বোর্ডে যে খুব ভালো একটা মার্কস আনতে পারি। তো এই জন্য মূলত আমি আলাদাভাবে হাইলাইট করে দিলাম। আমি কিন্তু একটু আগে বলেও ছিলাম মুখে এই কথাগুলো, তারপর আমি লিখে দিলাম এই জন্যই যেন এগুলো তোমরা নোট করে রাখো। এগুলো নোট করে রাখলে কি হবে, আমাদের এমসিকিউর জন্য সুবিধা হবে। যে বোর্ড পরীক্ষাটা আছে আমাদের এইটে, তার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য মূলত আমি আলাদাভাবে লিখে দিলাম যে বাংলাদেশের মানুষের মুখের ভাষা বাংলা, এটা আমরা সবাই জানি। ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি, এটাও কম বেশি সবাই জানি। তবে ফ্রান্সেরটা খুব দরকারি আমাদের জন্য, ফরাসি। তারপর চীনের মানুষের ভাষা যে ম্যান্ডারিন, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। চাকমা জনগোষ্ঠীর মুখের ভাষা যে চাংমা এবং গারো জনগোষ্ঠীর মুখের ভাষা আচিক। এই 4টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ এটা আমাদের জন্য একটু আনকমন। এই বাংলা এবং ইংরেজিটা এটা আমরা কম বেশি সবাই জানি। তবে এই বাকি যে 4টা, ফ্রান্সের, চীনের, চাকমা এবং গারো, এই বাকি 4টা আমরা একটু কম বা অনেকে হয়তো বা জানতাম না, তাই এটা আমি আলাদাভাবে লিখে দিলাম, কারণ এগুলো আমাদের বইয়ে স্পষ্টভাবে দেওয়া আছে, তাই এটা পরীক্ষায়ও আসতে পারে। তো আশা করি এটা নিয়ে আর কারো কোনো ঝামেলা হবে না। তো আমরা দেখলাম যে আমাদের স্থানভেদে ভাষার বিভিন্ন রূপ হয়ে থাকে, সমাজভেদেও ভাষার বিভিন্ন রূপ হয়ে থাকে, তাই না? এক এক সমাজে মানুষ, এই যে এইগুলোর জন্য এক এক অঞ্চলের মানুষ, এক এক দেশের মানুষ এক এক ভাষা তৈরি করে বলে কিন্তু ভাষার সংখ্যা অনেক বেশি, তাই না? পৃথিবীতে ভাষার সংখ্যা পায় 3,500, অর্থাৎ 3,500-এর মতো ভাষা পৃথিবীতে প্রচলিত আছে। দেশ সংখ্যা কিন্তু স্বাধীন দেশ 195টি, ভাষা হচ্ছে 3,500। এর থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এক এক দেশের একের অধিক ভাষা আছে, তাই না? তো আমাদের পৃথিবীতে ভাষার সংখ্যা কত? 3,500। এটাও এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি লিখে দিচ্ছি। আমি দিয়ে দিলাম যে পৃথিবীতে প্রায় কত হাজার আছে? 3,500-এরও বেশি ভাষা প্রচলিত আছে। এখন কথা হচ্ছে এই জায়গাটা না স্টুডেন্টরা মাঝে মধ্যে ভুল করে ফেলে। আসলে তাদেরও দোষ দেওয়া যায় না, যারা মূলত বোর্ডের প্রশ্ন করে থাকে তারা একটু ভেজাল করে প্রশ্নটা করে। অপশনে কি করে? অপশনে দিয়ে রাখে 3,000, 3,500, 4,000, 4,500, অর্থাৎ সাড়ে ওয়ার্ডটার যে কতটা ইম্পর্টেন্স এটা আমরা এর মাধ্যমে বুঝতে পারি। অর্থাৎ শুধু 3,000 দেখে অনেক স্টুডেন্টরা 3,000টার সাথে পরিচিত, সেটাই উত্তর দিয়ে ফেলে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে নির্দিষ্ট না, কিন্তু এই জন্য প্রায় উল্লেখ করতে হবে যে প্রায় 3,500। আমরা কিন্তু নির্দিষ্ট সংখ্যাটা জানি না, তাই আমাদের মাঝে মধ্যে অপশনটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আর 3,500 যে অপশনটা, সেটা যেহেতু বইয়ে দেওয়া আছে সেটাতে টিক দিতে হবে। আর যদি থাকে যে প্রায় 3,500, সেটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যে এটাই দিলে সবচেয়ে বেশি ভালো হবে। তো আশা করি সবাই বুঝতেই পারছেন যে পৃথিবীতে ভাষার সংখ্যা অনেক বেশি। তো কাল ভিত্তিকও কিন্তু ভাষার সংখ্যা পরিবর্তন হয়, অর্থাৎ আমরা 500 বছর আগে আমরা যে বাংলা ভাষাটা ব্যবহার করতাম, এখন কিন্তু সেই বাংলা ভাষা ব্যবহার করি না। আবার 100 বছর পর যে আবার হয়তো বা ভিন্ন হয়ে যাবে আমাদের বাংলা ভাষা। অর্থাৎ প্রতিনিয়ত সময়ের সাথে সাথে আমাদের ভাষা পরিবর্তন হতে থাকে। শুধু যে বাংলা ভাষায় পরিবর্তন হয় তাও কিন্তু না, প্রত্যেক অঞ্চলের ভাষা, প্রত্যেক সমাজের ভাষাই প্রতিনিয়ত সময়ের সাথে পরিবর্তন হচ্ছে। এই যে সময়ের সাথে যে পরিবর্তন হয় ভাষা, এই জন্য ভাষাকে চলমান বা প্রবাহমান কোনো নদীর সাথে তুলনা করা হয়ে থাকে। ভাষাকে কিসের সাথে তুলনা করা হয়? তো ভাষাকে এই জন্যই প্রবাহমান নদীর সাথে তুলনা করা হয়। কোনো জায়গার ভাষায় কিন্তু স্থির থাকে না। যখন আমরা দেখব কোনো একটা জায়গার ভাষা বা স্থানের ভাষা স্থির হয়ে গেছে, সেটাই আমরা বুঝতে হবে সেটা হচ্ছে সেই জায়গার মাতৃভাষা। তো ভাষা স্থির হয়ে গেলে সেটা হয়ে যায় মাতৃভাষা। তো ভাষা স্থির হয়ে গেলে সেটা মাতৃভাষায় পরিণত হয়। তো মূলত আজকের এই অধ্যায়টা আমরা এখানেই শেষ করছি, ভাষার প্রথম যে পর্বটা ছিল আজকে। তো আমরা যদি দেখি আমাদের ভাষা কি রূপভেদে অনেকভাবে পরিবর্তন করা যাচ্ছে। তারপর আমরা বিভিন্ন তথ্য জানলাম যেগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বা বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা যেটা জানলাম যে আমাদের ভাষার জন্য কি হতে হয়, ধ্বনি থাকতে হয়, অর্থবোধকতা থাকতে হয়, মনের ভাব প্রকাশ করতে হয়, সেই বেসিক নলেজগুলো আমরা নিলাম। আশা করি আজকের এই পর্বটা দেখার পর আমাদের ভাষা যে প্রথম অর্থাৎ 1.1 যে অধ্যায়টা ছিল ভাষা সম্পর্কে, সেটা নিয়ে কারো কোনো আর ঝামেলা থাকবে না। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য, এবং পরবর্তী যে পর্বগুলো আছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।